আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি, আমি উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রামের বাড়িতে জামালপুরে আর কি আমার চাচার সাথে ঘটে। তো আমাদের গ্রামটা হইতেছে আপনার জামালপুরের 1 নং কেন্দ্র ইউনিয়নের আপনার কুটামনি গ্রাম। জি, তো আমার চাচা, আমার সম্পর্কে উনি আমার চাচা হয়। তো উনি আর কি কৃষক, তার জন্য আর কি ওনার মানে আর কি অন্যের জমিতে আর কি তিনি কৃষিকাজ করেন। তো রেগুলার মতো একদিন উনি কৃষিকাজ করতে আপনার একটা জায়গায় গেছে। সেই জায়গায় ওনার সাথে আরও 3 জন লোক ছিল। সেই জায়গাটা একদম ফাঁকা ছিল, সেখানে শুধু একটা বটগাছ ছিল। আপনার গরম দিনের ঘটনা এটা। তারপর ওনারা কাজ করতেছে, কাজ করার পর দুপুর টাইমে যখন খাওয়ার টাইম হয়েছে তখন আমার চাচার সাথে যে আরও 3 জন ছিল, তো ওনারা আমার চাচাকে বলে চলো এখন তো খাওয়ার টাইম হয়েছে, এখন খাই আসি। তো আমার চাচা বলছে যে যে তোমরা যাও, আমি একটু পর আসতেছি। তো আমার চাচার সাথে আরও 3 জন ওনারা আপনার খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসছে। পরে আমার চাচা আর কি খাইতে গেছে, উনি আর কি ওই বটগাছের নিচেই যায় বসছে। খাওয়া দাওয়া শেষ করার পরে উনি ওইখানেই বসে আছে। তো আমার চাচার সাথে যে আরও 3 জন লোক ছিল ওনারা আপনার কাজে আবার এসে কাজ শুরু করছে। এভাবে আধা ঘন্টা যাওয়ার পর দেখে যে আমার চাচা আর আসতেছে না। তো একজন বলল যে অনেক তো সময় হয়ে গেল, ওই তো এখনো আসতেছে না। একজন মানে আর কি একজনকে তার কাছে পাঠাই দিল ওনাকে ডেকে আনার জন্য। আচ্ছা। কিন্তু একজন যাওয়ার পরে দেখে যে আমার চাচা উনি আপনার মাথাটা হচ্ছে মাটিতে আর পাটা হচ্ছে বটগাছের মানে উপরের দিকে। এইভাবে তিনি আর কি বটগাছে উঠতে চেষ্টা করতেছিলেন। তো এইটা দেখে উনি ভয় পেয়ে যায় যে ওই এইভাবে আচরণ করতেছে কেন, এইভাবে আছে কেন। তো সে ওখান থেকে আইসা আর বাকি লোক 2 জনের সাথে এই ঘটনাটা বলে যে ওই তো মাথা মাটিতে রাখিয়া বা উপর দিক ওইটা গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ওই বাকি 2 জনও ওনার সাথে নিয়ে ওই কি আমার চাচার কাছে আসে। আসার পর আর কি আমার চাচারা বলে কি হয়েছে তোমার, তুমি এইভাবে পা উপরের দিক রাখছো কেন। আর কি তিনি কোনো কথা না বলে আর কি চোখ বড় বড় করছে রাসেল ভাই। তো ওনাকে আপনার ধরে নিচে নামে সোজা করছে। সোজা করানোর পর তো ওনারে আর কি ওই গাছের কাছ থেকে নিয়ে আসা যেতেছে না। ওনার শরীরে এত শক্তি হয়েছে যে আর কি ওই 3 জনকে ঝটকানা দিয়ে আর কি ফালাই দিতেছে। তো এইভাবে তারা 3 জন যখন পারতেছে না, তো একজন পাশে একটু দূরে কয়েকটা বাড়ি ছিল, সেখানে দৌড়ে গিয়ে 2-3 জনকে আরও নিয়ে আসার পরে 5 জনে মিলে আর কি ওনাকে অনেক কষ্টে বাড়িতে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আর কি তখন বাড়িতে এই ঘটনাটা জানাজানি হলে আমাদের পাশে মহল্লার হুজুরের কাছে যাওয়া হয়, যা আপনার ঘটনাটা শেয়ার করা হয়, বলা হয়। পরে হুজুরে একটা পানি পড়ে দিয়ে বলে যে পানিটা ছিটাই দিবা আর পানিটা খাওয়াই দিবেন। তো রাসেল ভাই পানিটা ছিটাই দিয়ে হুজুরের কথা মতো পানিটা খাওয়ানোর পর আর কি তখন একটু উনি শান্ত হয় আর কি, ওনার শরীরের থেকে ওইটা একটু প্রভাবটা চলে যায়, উনি ঘুমিয়ে পড়েন। তো রাত্রের বেলা উনি ওঠার পর সবাই খাওয়া দাওয়া করে, গ্রামের লোকজন কিন্তু রাসেল ভাই আর কি তাড়াতাড়ি ঘুমায় পড়ে। জি। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আর কি রাত যখন মাঝরাত তখন তিনি আর কি ওই তার শরীরে ওই অশরীরে আত্মাটা ভর করছে। উনি আর কি শরীর ঝাঁকি দিয়ে উঠে মানে সেই বটগাছের কাছে যাবে, এর জন্য আর কি দরজা খুলতেছে। এমন সময় আমার চাচির ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার চাচি বলে যে তুমি কোথায় যাচ্ছ। তো বাইরে গেলে এমনিতে লাইট নিয়ে যাও, তো তুমি তো লাইট ছাড়াই তো যাইতেছো, কোথায় যাইতেছো তুমি বলো আমাকে। পরে উনি বলে যে আমি ওই বটগাছের কাছে যাব, আমার ওখানে যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো আমার চাচি এটা শুনে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি শুরু করে। পরে আমরা পাশের রুম থেকে আমরা সবাই উঠে এসে দেখি যে উনি আর রুমে নাই, উনি আপনার ওই বটগাছের উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে। তো তারপর ওনারে মাছ রাস্তা থেকে অনেক কষ্টে 6-7 জনে মিলে আর কি ধৈরা মানে অনেক কষ্টে আনা হয়েছে রুমে। মানে কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারা যেতেছে না। তার শরীরে এত পরিমাণে শক্তি আসছে যে এটা নর্মাল মানুষের থাকে না। তো ওনাকে এই অবস্থাতে পরিস্থিতি দেখার পরে কবিরাজের বাড়িতে যাওয়া হয়েছে। তো আমার বাবা কবিরাজের বাসায় যায়। কবিরাজ বাসায় যাওয়ার পরে কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ তাকে মন্ত্রঠন্ত্র পরে আর কি পানি ছিটাই দিয়ে আর কি ওইটা ওই রাত্রের জন্য শান্ত করার পরে বলে যে এটা এখন আর হবে না, সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, এটা আর কি এখন চলে গেছে। আচ্ছা। এরপরে রাসেল ভাই এভাবে আরো 2 দিন কেটে যায়। 2 দিন যাওয়ার পর তার 2 দিন তিনি নর্মাল ছিল। তারপরে দিন আপনার শনিবারের রাত্রে মাঝরাতের দিকে সেম ঘটনাটা আবার ঘটে। তিনি ঘুম থেকে উঠে ওই বটগাছে যাওয়ার জন্য আর কি দরজা খুলে আপনার রওনা করে।
এই সময় আমার বাবা বাথরুমে যাওয়ার জন্য আর কি বের হয়েছিল, উনি এটা দেখতে পায় যে উনি বের হয়ে চলে যেতেছে একা একা অন্ধকারে। তো আমার বাবা এটা দেখে বুঝতে পারে যে ওটা মনে হয় আবার ওনার শরীরে ভর করছে। তো আমার বাবা, আমার চাচা ছিল, আরও কয়েকজন লোকজনকে ডেকে এনে তাকে মানে আর কি ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, তার শরীরের শক্তিটা যেন আরও বেড়ে গেছে। তো আর কি ভাই ওইখানে আপনার দড়ি ছিল, ওই দড়ি দিয়ে তাকে হাত পা বেঁধে অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। আবার সেই রাত্রি আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। পরে কবিরাজকে অনেক কবিরাজ আধা ঘন্টা পর আসে। আধা ঘন্টার মাঝখানে সে নানা রকম মানে আর কি কথা বলতেছে, যে আমার খুব পানি পিপাসা পাইছে, আমাকে পানি দাও, আমার ক্ষুধা লাগছে, আমার বান্ধন খুলে দাও, আমার কিছু হয় না, আমাকে ছাইড়া দাও। কিন্তু কেউ এই কথা না শুনে ওকে ওইভাবেই বেঁধে রাখছে, তাকে আর কিছু দেওয়া হয় নাই। পরে কবিরাজ আসার পরে আর কি উনি তার ব্যাগ থেকে আপনার জিনিস বের করছে। বের করার পরে সরিষার তেল আর আপনার কাঁচামরিচ তার হাতে পিষে আপনার একটা ইয়েতে আর কি হাড়ের ইয়েতে একটু করে ওনার নাকের সামনে ধরছে। নাকের সামনে ধরার পরে আর কি উনি বলতেছে যে, আমার চাচা বলতেছে যে এটা আমার নাক থেকে সরাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, এটা আমি আর পারতেছি না। পরে আর কি রাসেল ভাই তখন কবিরাজ তার বা হাতের কানি নোকটা চেপে ধরে বলছে যে তুমি কোথা থেকে আসো, তুমি ওরে কেন ধরছো, ওই তোমার কি ক্ষতিটা করছে। পরে সেই অশরীর আত্মাটা আপনারা বলতেছে যে আমি ওই বট গাছে ছিলাম, ওই আমার উপরে বসে আমার উপরে খাওয়া দাওয়া করছে, এর জন্যই আমি ওরে ধরছি। ওই তো তোমার তো আর দেখে নাই, ওই জায়গাতে তুমি ছিলা, এটা তো তোমার দেখে নাই। পরে রাসেল ভাই আর কি বলতেছে কবিরাজের মানে কোনোভাবেই সে যাবে না। ওকে কিভাবে পাঠালো সেটা আমাকে একটু বলেন। পরে সে কোনোভাবেই যাবে না। পরে কবিরাজ যখন ভয় দেখাইছে, তুমি যদি এখন না যাও তাহলে তোমাকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাবো, তুমি কি সেটা চাও? তখন সেটা বলছে না, আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, আমি আর কখনো আসবো না। তখন কবিরাজ বলছে যে তুমি যে চলে যাবা এটা আমি বুঝবো কি করে। পরে বলছে যে বাড়ির পাশে যে বড় গাছটা আছে, ওই গাছের একটা বড় ডাল আমি ভেঙে রেখে যাব যাওয়ার সময়, ওই ডালটা ভাঙার সাথে সাথে বুঝবেন যে আমি চলে গেছি। তারপর রাসেল ভাই কিছুক্ষণ পর ওইটা আপনার ওই গাছের বড় ডালটা ভেঙে চলে যায়। তারপর থেকে আর ভাই আর আসেনি। থ্যাংক ইউ মানিক ভাই, আপনার ঘটনাটি শুনুন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবি এবং পবিত্র কোরআন যে তেলাওয়াত করতো সেখানেই বসে উনি বিছানাপত্র করে এখানে সবসময় কোরআন এবং তসবি জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে। তো বেশ সপ্তাহখানেক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো 1টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পেত সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন সময় উনিকে বলতো রাত্রিবেলাতেই, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজের ঘর থেকে যে হইতেছে, তারা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতেও যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে, আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজন করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দেব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে। কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে
ইন্তেকাল করছে। এটাই আমার ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি। আশা করছি ভালো লাগবে। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি এটা হয় কিনা আমি জানি না, বাট বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর। আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে we have been in every corner of UK just to have some little fun holiday. Basically সব ওই হুল্লোড় ভিড়ভাট্টা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর বেসিক্যালি 2018 এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা। এটা আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটায় কটেজটা বুক করি এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার দিচ্ছে, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। আমরা সবকিছু মানে অ্যারাউন্ড এর সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, ব্যাক টু লন্ডন again সেই রোবটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো নাকি, ভূত কি মুখের কথা, কই যাবো ভূত দেখতে? তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু বলছে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কার্ড টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলায় উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড ওয়াজ 9:30 to 10 o'clock। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে হতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে টু বি অনেস্ট, একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে, এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম বোধহয় গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তা, চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ছাড়া রাস্তা নেই। রাইট সাইডে
গাড়িটা তুষার ঢুকিয়ে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও বেশ হেজিটেট যে না কি দরকার আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয়টা না, ধরলাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপদিত হইতে পারে। তো যাই হোক এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, ওইখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, আর রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ির পেছনে আসছে না। আর ইভেন তো তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেছে যে আপনার যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দেবো পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট, একদম আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো আসিফ একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো ওটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়াদ, আতিক ভাই ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই আর যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে আড্ডা দিই আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো ভাবলাম তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা ভাবলাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা। তো ওইটাকে একটা সেন্টার ধরে শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন নেই ঘুরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোয় জঙ্গলে চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কে পারছে এমন করছে কেন? ঠিক আছে আমি বেশ সারপ্রাইজ হই। এদিকে আসিফ দুই ভাবি ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি হচ্ছে। তো আমি হুট করে আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, বলে এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে, ফাইজলাম অনেক। মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন। যাও তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা রাউন্ড করে ঘোরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন হলো তখন সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা যখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায় মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা। তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম এবং মানে বলা বলেছে যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাঁচলাম কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা আমার ওয়াইফ প্লাস তুষার ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল ওরাও কেমন সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নাই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটায়, তো ওই জায়গাটায় সার্চ মার ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল আপনি বিশ্বাস করবেন এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয় এবং মার্ডারটা হয় 1988 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয় এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th ডেট অ্যানিভার্সারি অফ হার। লাইক
এটা যখন আমরা দেখি, আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই, আমি এখনো জানি না যে এটার কারণ কি বা এটা কেন হইলো। আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল, আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস। বা এনিওয়ে, এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, বা আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছিল খুলনায়। সো যাই হোক, এই ছিল আজকে ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছা স্টুডিওতে এসে শেয়ার করবো। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি সাইফুল ইসলাম ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজকে আমি যে ঘটনাটি প্লে করব সেটি আমার এক দূর সম্পর্কের আন্টির সাথে ঘটে যাওয়া। বলে রেখে ভালো, আমি পড়াশোনা কমপ্লিট করি আমার নানার বাড়ি থেকে। আমার নানার বাড়ি একই জেলা এবং একই উপজেলায়। তো রেস্ট্রিকশন থাকার কারণে আমি উপজেলার নামটি শেয়ার করছি না। ঘটনাটি ঘটে 2007 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র। ঘটনাটি ঘটে আনুমানিক 8টা থেকে সন্ধ্যা 8টা থেকে 9টা নাগাদ। ঘটনাটির প্রত্যক্ষদর্শী, বেশিরভাগ অংশটার প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই ছিলাম, গ্রামের অনেকেই ছিল। তো তখন খুব গরমকাল ছিল। তো আজ থেকে 8-9 বছর পূর্বে বা 10-12 বছর পূর্বে লোডশেডিংয়ের পরিমাণটা একটু বেশি ছিল। তো ঠিক ওই দিনেও একই রকম ছিল, লোডশেডিং ছিল প্রায় সন্ধ্যা 6টার পর থেকে 8টা-9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমরা গ্রামের মধ্যে সবাই বাইরে আড্ডা মারছিলাম। তো ঠিক তখনই আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই, চিৎকার, মা বলে একটা চিৎকার। চিৎকারটা খুব জোরে একটা চিৎকার ছিল। তো আমরা সবাই বলা বলি করছিলাম, এত জোরে একটা চিৎকার কোন দিক থেকে আসলো, মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে। তো কিছুক্ষণ পরে শুনলাম যে একটা ছেলে কান্নাকাটি করছে আর কি, সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তো সে যে বোনটার কথা বললো সেই বোনটি আমার আন্টি হয়, দুঃসম্পর্কান্তি। তো গিয়ে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হলো। তো সে তখন বললো তার ভাইটি আমাদের সমবয়স ছিল, আমাদের থেকে 2-3 বছরের বড় হবে। তো জিজ্ঞাসা করলাম কী হলো, ঘটনা কী, আপনি কান্নাকাটি করছেন কেন? বললো যে আমার বোন একটু ঘর থেকে বের হয়েছে প্রকৃতিটাকে সার দেওয়ার জন্য, তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসছে না, ওকে খুঁজে পাচ্ছি না। একটা চিৎকার শুনলাম, চিৎকার শোনার পরে আমি ওকে খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো বললাম যে আমরা তো চিৎকারটা শুনেছি, এখন কোন দিকে গেছে, এখন আমরা আপনাকে একটু হেল্প করতে পারি খোঁজার জন্য। তো আমরাও খোঁজাখুঁজি করতেছি অনেক দূরে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, আজ থেকে 10-12 বছর আগে কিন্তু মানুষের যে ওয়াশরুম যেটা, সেটা কিন্তু ঘরের কাছে থাকতো না, মানে একটু দূরে থাকতো আর কি। এটা ঘরের পাশে থাকাটাকে অনেকে আনহাইজেনিক মনে করতো। তো আমরা আশেপাশে চারদিকে যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো তার ভাই তো প্রায় পাগল প্রায়, কারণ তার খুব আদরের বোন ছিল এটি। তো খোঁজাখুঁজি করতেছে। তো এখন তো বলে রাখা ভালো রাসেল ভাই, চিৎকারের পর কিন্তু আমরা একটা মানে প্রচণ্ড একটা আওয়াজও শুনতে পেয়েছিলাম যে পানির মধ্যে কি যেন একটা পড়েছে, এরকম একটা আওয়াজ। তো তার ভাই সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো কোথাও খুঁজে পাচ্ছে না, তখন সে ভাবলো আমার মনে হয় আমার বোন পানিতে পড়েছে, পানিতে হবে। তো কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ নেওয়া হয়নি এই কারণে, যদি পানিতে পড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েভ দেখা যেত, কিন্তু পানিটা খুবই শান্ত ছিল। তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত তার ভাই বললো না, আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতে আছে কোথাও। সে তখন পানিতে নেমে পড়লো, পানিতে নেমে খোঁজাখুঁজি করছে। আমরা তো আছি ওর পাশে, মানে আমরা উপরে আছি, পানিতে নামি নাই। তো সে খোঁজাখুঁজি করছে, পানিতে কোথাও খুঁজে পাচ্ছে না। তো যেদিক দিয়ে সচরাচর মানুষ গোসল করতে নামে পুকুরে, প্রথমত সেই দিকে খোঁজা হয় কিন্তু সেদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে যেখানে পুকুরের ঘাট থেকে প্রায় 10-15 হাত দূরে সে তার বোনের যে ওড়নাটা, সে ওড়নাটা সে দেখতে পায় পানির মধ্যে। তো সে ওই ওড়নাটার কাছে গিয়ে ওড়নাটা পায়, কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তো সে পানিতে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, তবুও সে পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সে যখন পুকুরের পাড়ের কাছে যখন আসে, তো তখন তার বোনের একটা পা তার পায়ের সাথে লাগে।
তো তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে। সে তার বোনের পা টাচ করার পর সে দেখে লোকেশনটা জাজ করার চেষ্টা করে যে কোথায় আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মানে আমরা যেটাকে বলি কড়ই গাছের যে শিকড়ের মধ্যে মাথাটা ঢোকানো, মানে গুজে রাখা আছে এরকমটা। তো ফরচুনেটলি মাথাটা পানির নিচে ছিল না, পানির উপরে ছিল, কিন্তু মেয়েটা বেহুশ ছিল আর কি, সেন্সলেস ছিল। তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গেছিলাম। মেয়েটা তখন প্রায় 9-এ পড়তো, মেবি 8 অথবা 9-এ পড়তো। তো সে এখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে তখনও সেন্সলেস ছিল, মাথার মধ্যে পুরো বডিতে কাদা মাখামাখি ছিল। তো যখন কাপড় চোপড় চেঞ্জ করে যখন তার বিছানায় যখন শোয়ানো হয়, শোয়ানোর পর যে সরিষার তেল অথবা অন্য কিছু দিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো হয় আর কি। তো জ্ঞান ফেরানোর পর যেটা হয় রাসেল ভাই, মেয়েটার আচরণগুলো অস্বাভাবিক ছিল, মানে পজেস হলে যেরকম হয় আর কি, অস্বাভাবিক ছিল। সে কাউকে চিনতে পারতেছে না, পাশাপাশি সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সবাইকে সে মেরে ফেলবে বা কাউকে সে সহ্য করতে পারছিল না। তার মানে মেয়েটা তার নিজের মধ্যে নেই, মানে তার ভিতর থেকে অন্য কেউ যেন একটা আচরণ করছে। তো এভাবেই প্রায় ঘটনাটা চলছিল। তো মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছে না, মানে মেয়েটা সে ঘর থেকে বের হয়ে যাবে, মানে সে এখানে থাকবে না, সে ঘর থেকে বের হয়ে যাবে। তো সবাই ওকে ধরে রাখার চেষ্টা করতেছে। এখানে ওর যে চাচারা ছিল, ছোট চাচা বড় চাচা, ওরা সবাই ওকে ধরে রাখতেছে। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানে একটা মেয়ের শরীরে এত শক্তি কিভাবে আসে। 3-4 জন তার 2 হাতে 2 পায়ে ধরেও রাখতে পারতেছে না, মনে হয় যে সে খাট থেকে মানে উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা, এত শক্তি দেখাচ্ছে। তো এভাবেই চলছিল। তো তার এক ছোটো চাচা এক সময় একটা প্রসেস করে যে আমাদের যে কনিষ্ঠ আঙুলে যেটা, সেটা আমরা চাপ দিয়ে ধরে জিজ্ঞাসা করে যে তুই কে, তুই কোত্থেকে এসেছিস, এমনিতে সে একটা রিচুয়াল করার চেষ্টা করে আর কি, যদিও সে কোনো হুজুর ছিল না। তো সে যখন এই প্রচেষ্টা করার চেষ্টা করে তখন সে মেয়েটা এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুই আমার আঙুলে কেন ধরেছিস, তুই আমার কি করতে পারবি, তোর চেয়ে বড় বড় হুজুরাই আমার এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। তোর যে বাবা, মানে দ্যাট মিনস মেয়েটার দাদা আর কি, তোর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সূরা পড়ে, মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ তুই তো কিছুই না। এমন তাচ্ছিল্য হাসে, মানে আমরা ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই। তারপর মেয়ের দাদাও অনেক সূরা পড়ে অনেক চেষ্টা করে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। মানে মোট কথা হচ্ছে সে ঘর থেকে বের হয়ে যাবে আর সে কাউকে কেয়ার করছে না, মানে এত জোর দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই, মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি, ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধরবো। তারপরও ধরে রেখেছে ওর চাচাতো ভাই সবাই ধরে রেখেছে। তো এক পর্যায়ে গ্রামের যে হুজুরকে ডাকা হয় এখানে চিকিৎসা করার জন্য আর কি। তো হুজুর যখন আসছিল আমরা তখন মেয়েটার ঘরের দরজার পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো হুজুর আসতেছে, আমরা দেখতেছি দূরে, ধরেন 40-50 মিনিট দূরে হবে আসতেছে। সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে দেখেছিস, হুজুর তো আসতেছে, এই হুজুর আমার কিছুই করতে পারবে না, এই হুজুর এর চেয়ে বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই, আর এই হুজুর তো কিছুই করতে পারবে না। তো আমরা অবাক হয়ে গেলাম যে সেই ঘরের মধ্যে থেকে সে কিভাবে হুজুরকে জাজ করলো যে হুজুর আসতেছে, যদিও আমরা ভিজুয়াল করেছিলাম যে আসতেছে, মেয়েটা তো ঘরের মধ্যে ছিল। তো হুজুর আসার পরে হুজুর ওর অ্যাটিটিউড দেখে হুজুর একটু ঘাবড়ে যায়, কারণ ওর শরীরে প্রচণ্ড শক্তি দেখাচ্ছিল। তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে। সে সরিষার তেল এবং যে শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা করলো, করে মেয়েটার নাকে তারপর চোখের দিকে এরকম দিল, দেওয়ার পরে তো প্রচণ্ড চিৎকার, মানে মেয়েটার চিৎকার, এমন চিৎকার যে চিৎকার শুনে রাসেল ভাই সাধারণ মানুষ ভয় পাবে। আর ওর কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ মানে স্বাভাবিক ছিল না, খুব ভারী একটা কণ্ঠ, মানে আমরা বুঝতে পারছিলাম যে নিশ্চিত সে এখন তার নিজের মধ্যে নাই, ওর মধ্যে অন্য কিছু একটা আছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওকে খুব বাজে একটা জিন আসর করেছে, তো দেখা যাক কতটুকু কী করা যায়। তো শেষ পর্যন্ত হুজুর সেই জিনটার বা ওই মেয়েটার, যেটাই বলেন আপনারা, বয়ান নেওয়া শুরু করে। তো বয়ানের মধ্যে এক পর্যায়ে মেয়েটা বলতে কি ওই সেই জিনটা বলে যে আমি ওকে অনেক ছোটোবেলা থেকে টার্গেট করছিলাম। বলে রাখা ভালো, জিনটা মেয়ে ছিল। তো
আমি ওকে ছোটবেলাতে টার্গেট করেছিলাম, ওকে আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব, আমি সেটা আমার প্ল্যানের মধ্যে আছে। তো হুজুর জিজ্ঞাসা করে যে তুমি ওকে কেন নিয়ে যাবো, সে তোমার কি ক্ষতি করছে? তো বলার পর সে ডিটেলস বলে যে ছোটবেলা তো মেয়েরা এই যে চড়ুইভাতি খেলে, তো চড়ুইভাতি খেলার সময় সে নাকি কোনো এক সময় যে ওদের বাসার পাশে যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে নাকি চড়ুইভাতি খেলার সময় যে আগুন জ্বালিয়েছিল, সে আগুনে নাকি ওই জিনটা নাকি ঘর বাড়ি নাকি পুড়ে যায়। তো এটাও বলেছে, সেই জিনটা বললো আর কি, সে নাকি হিন্দু, সে নাকি প্রায় 1000 বছর পূর্বে নাকি ইন্ডিয়ার কোনো এক রাজ্য থেকে নাকি বাংলাদেশে এসেছে। সেটা হচ্ছে ওই যে ওই মেয়েটার মুখের ভাষা আর কি। তো এই কথা বলার পর এখন বলছে যে সেটা তো সে যেহেতু চড়ুইভাতি খেলতে গিয়ে আগুন জ্বেলেছে, তোমাদের ঘর পুড়ে গেছে, সেটা তো ছোটবেলার কাহিনী, সে তো ছোটবেলা এগুলো করেছে, তো এখন তুমি তাকে কেন ইয়ে করছো, পজেস করেছে কেন, বা ওর কাছে কেন আসছো? যে আমরা আমাদের ঘর বাড়ি পুড়ে ফেলার পর আমরা ওকে টার্গেট করেছি, ওকে যে কোনো সময় নিয়ে যাব, তো আজকে নিয়ে যেতে পারতাম, তো হয়তো কোনো একটা কারণে সম্ভব হয়নি, নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি ওকে নিয়ে যাবই যে কোনো মতে, তোরা কিছুই করতে পারবি না। এখন যদি নিয়ে যেতে নাও পারি, ভবিষ্যতে কোনো একদিন হলো আমি মেয়েটাকে নিয়ে যাব। তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই জিনটা মানে তাকে ছেড়ে যেতে রাজি হয়। তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয়। তো এর মধ্যে কিন্তু রাসেল ভাই অনেক রিচুয়ালে অনেক কিছুই করে, মেয়েটাকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, মানে অনেক কিছুই করে আমাদের সামনে। তো যখন সে চলে যেতে রাজি হয়, তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হাড়, গরুর হাড়ের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে। তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার, সে কখনোই সে গরুর হাড়ে কামড় দেবে না, অন্য যাই কিছু সে করবে, কিন্তু সে গরুর হাড়ে সে কখনোই কামড় দেবে না। তো হুজুরের কথা ছিল তোমাকে যদি যেতে হয় তাহলে তোমাকে গরুর হাড়ে কামড় দিয়ে যেতে হবে। তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়, বা অনেক রাগান্বিত চেহারা মেয়েটার বা জিনটা অনেক রাগান্বিত চেহারা হুজুরকে বলে, তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবই, তোরও ক্ষতি করবো, মেয়েটারও ক্ষতি করবো, তুই আমাকে ছেড়ে দেখো না, আমি এখন চলে যাব। তো হুজুর বলে, না তোমাকে এভাবে যেতে দেওয়া হবে না, তোমাকে গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো অনেক কথা কাটাকাটির পর সে কখন রাজি হচ্ছিল না। তো সে বললো, হুজুর বলছে ঠিক আছে, তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, ঠিক আছে। তো এখন যে তুমি যাচ্ছ, যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখন আর ফিরে আসবে না। তো জিনটা কমিটমেন্ট করে সে আর কখনো ফিরে আসবে না, এবং একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার, যেটা বলে বার্জারের একটা ডাল, মানে সে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি। তো বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই। তো হুজুর আসার পূর্বে আর কি, ওই যখন হুজুর আসার পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল, তখন সে মেয়েটা, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম, তো সেই মেয়েটা আমাকে বলতেছে কেমন আন্টি, যে তুই এখানে আসছিস কেন, তুই তো মায়ের এক ছেলে না, আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই এখানে আসছিস কেন, তোর কিন্তু এখানে আসা ঠিক হয় না। এই কথাটা কিন্তু রাসেল ভাই আমাকে বলে, যখন এই কথাটা বলে তখন অবশ্য ভয় পেয়েছিলাম। আবার অন্যদিকে আই ওয়াজ 18 years old, আর আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল এখানে, তো মনে মনে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়টা প্রকাশ করিনি। তো যাই হোক, পরবর্তীতে যখন সে চলে যাওয়ার জন্য যখন হুজুরের কাছে যখন কমিটমেন্ট করে, সে গাছের একটা ডাল, মানে বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো সবাইকে হুজুর বলে যে আপনারা সবাই একটু সাইড হয়ে যান, দরজাটা খালি করেন, সে এখন চলে যাবে, আর যাওয়ার পথে সে একটা সিমটম রেখে যাবে আর কি। তো তখন মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, মেয়েটার পিছনে পিছনে আমরা সবাই ছিলাম অবশ্য, দরজাটা খালি করে দেওয়া হয়। খালি করে দেওয়ার পর মেয়েটা ঘর থেকে বের হয়, দৌড় দিয়ে সে উঠানে গিয়ে সে সেন্সলেসে পড়ে যায়। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে আসলে ভাই, আমরা সবাই এখানে সাক্ষী, আমাদের চোখের সামনে ঘটনাটা। সে যখন ওই যে জিনটা আর কি, সে যখন যায় বার্জার দিয়ে যখন যায়, একটা ঢাল তো ভাঙলোই, বার্জারের একটা ডাল ভাঙলো সে, আর যাওয়ার সময় সে বার্জারের মধ্যে এমন একটা আলোড়ন করলো, মানে তার আলোড়ন দেখে আমরা বুঝতে পারলাম সেটা বিশাল বড় কিছু একটা, মানে পুরো বার্জার, মানে ঝড় তুফান এলে যেরকম হয়, পুরোটা বার্জার এরকম ভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো সে। তো শেষ পর্যন্ত আমার সেই আন্টিটা সে পজেস থেকে মুক্তি পায়। তো পরবর্তীতে তাকে বাসায় রুমে নেওয়া হয়, নিয়ে কিছুক্ষণ পরে অবশ্য জ্ঞান ফিরে আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি, আপনি আমাকে একটু আগে কি বললেন, মানে আমি এখানে কেন আসছি, আপনার কথা শোনাতে আমি খুব ভয় পাইছিলাম। বলছে, মামা আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে এই কথা কখন বলছি আমি, বা আমার তো এগুলো আসলে সত্যি কথা বলতে কি রাসেল ভাই, যে পজেস থাকা অবস্থায় অবশ্যই কারো কোনো কিছু মনে থাকে না। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে প্লে করবেন। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে।
প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলের মধ্যে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনা। ভূতপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনাই আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পাবেন। তাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনারা খুব সহজে এই ঘটনাগুলো শুনতে পারেন। এই কারণেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো চলে আছেন। তো আপনারা সকলে জানেন যে আমরা প্রতিনিয়ত ফিরে আসি রাত 10টা বাজে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে ভয়ঙ্কর ভূতের গল্প এবং মজার মজার সব গল্প শোনাতে। আজকে কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। আজকে আমরা আপনাদেরকে কয়েকটি ইমেল পড়ে শোনাবো, যে ইমেলগুলো আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। আমি আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন শুরু করি প্রথম ইমেলটি লিখছেন ঢাকা জেলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি ঠিক যেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ঢাকার এক ব্যস্ত এলাকায় দাঁড়িয়ে আছে এক বিশাল পরিত্যক্ত হাসপাতাল। লোকজন একে বলে সিটি হাসপাতাল। অনেক বছর আগে এখানে নাকি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল এবং মারা গিয়েছিল বহু রোগী এবং অনেক ডাক্তার। তারপর থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে পড়ে আছে। দিনে মানুষ মাঝে মাঝে পাশ দিয়ে যায়, কিন্তু রাতে এখানে পা রাখার সাহস কেউ করে না, কারণ রাতের বেলা এখান থেকে ভয়ঙ্কর সব শব্দ শোনা যায় এবং হঠাৎ করেই বিদ্যুতিক লাইট জ্বেলে ওঠে হাসপাতালের ভেতর থেকে। তো এরকম একটা পরিস্থিতি থেকে এলাকার মানুষ সবাই সচেতন এবং রাতের বেলা তার আশেপাশেও কেউ যায় না। তারপরেও এই হসপিটালটাকে সরকার থেকে নতুন করে চালু করার কথা উঠলেও কখনো সেভাবে চালু করা হয়নি কোনোভাবেই। কিছু স্কুলপড়ুয়া ছেলে এবং মেয়ে একদিন কৌতূহল থেকেই হাসপাতালের ভিতরে ঢোকেন দিনের বেলায়, আর তারা হাসতে হাসতে ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। দেওয়ালে এখনও আগুনের পোড়া দাগ, পুরনো বেড, ভাঙা চেয়ার, ধুলো জমা আছে। কিন্তু হঠাৎ তারা শুনল অপারেশন থিয়েটার থেকে যন্ত্রপাতির শব্দ হচ্ছে, চিক চিক কিস কিস। কেউ যেন ছুরি বা চাকু ধার দিচ্ছে এমন একটা শব্দ শুনে তারা রীতিমতো অবাক হয়ে গেল। তাদের মনোযোগ হঠাৎ করে নষ্ট হয়ে গেল। তারা আসলে বুঝতে পারতেছিল না যে আসলে এমন একটা কাহিনী বা এমন একটা যে শব্দ তারা হঠাৎ করে পেলো, এই শব্দটা কোথার থেকে আসলো বা কীভাবে শব্দটা তাদের কান পর্যন্ত আসলো। এই সব কিছু ভাবতে ভাবতেই তাদের মধ্যে একজন সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো এবং দেখলো টেবিলের উপর একটা লাশ ঢাকা সাদা চাদর দিয়ে। চাদরটা আস্তে আস্তে লড়ছে। হঠাৎ চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কৃষ্ণকায় রক্তমাখা, আর চেপে ধরলো তার গলায়। বাকি সবাই দৌড়ে পালালো, কিন্তু যে ছেলেটা ভিতরে ঢুকেছিল তাকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলল ওই হাসপাতালে এক সময় অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালাতো এবং নির্মম ডাক্তাররা সে গরিব মানুষদের বিনা অনুমতিতে অস্ত্রোপচার করত, শিশুদের উপর নিষ্ঠুর পরীক্ষা করত। রোগীরা কষ্টে ছটফট করলেও তাদের বাঁচতে দিত না। লোকেরা বিশ্বাস করে সেই রোগীদের আত্মারাই আজ ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের প্রতিটি করিডোরে, প্রতিটি ফ্লোরে, প্রতিটি ইঞ্চি জায়গায়। এক রাতে এক ভিক্ষুক বৃষ্টির কারণে হাসপাতালে আশ্রয় নেয়। সে ভাবছিল একটু শুকনো জায়গায় ঘুমাবো, কিন্তু রাতের গভীর হতেই সে শুনল করিডোরে পায়ের আওয়াজ, টুপটাপ টুপটাপ, যেন ডাক্তার এবং নার্সরা হাঁটছে। সে চোখ মিলাতেই দেখলো সাদা কোট পরা ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু পোড়া কালো চামড়া আর ফাঁপা গর্ত। একজন ডাক্তার তার কাছে এসে কানে ফিসফিস করে বলল, তোমাকেও আজ সার্জারি করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? আমরা তোমাকে
কোনো রকম কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করে ফেলবো। এবং পরের দিন সকালে লোকেরা ভিক্ষুকের লাশ পায় হাসপাতালের গেটে। সেই রাতে তার সঙ্গে কি হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনও কারো কাছেই উন্মুক্ত না, বা কেউ জানেন না যে আসলে সেদিন কি হয়েছিল সেই ভিক্ষুকের সাথে। কিন্তু হঠাৎ করে একজন দরবেশ যিনি ব্যাখ্যা করলেন সেই লাশটি দেখে এবং বলতে লাগলেন যে যখন এই ভিক্ষুক সেখানে আশ্রয় নিয়েছিল তখন এখানকার যারা আত্মা ছিল সেই আত্মারা আপনারা মানে একটু আগে শুনেছেন যে আত্মারা সবসময় তাদের উপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছিল এবং বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালানোর মধ্য দিয়েই কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এবং সেই লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়ও পাওয়া গেছে এমন কথাই বলতেছে গ্রামের লোকেরা। তার কয়েক বছর পর শহরে কিছু সাংবাদিক সিদ্ধান্ত নিল তারা এই পরিত্যক্ত হাসপাতালটি নিয়ে একটা রিপোর্ট করবে। তো সেই অনুযায়ী তারা ক্যামেরা আর লাইট নিয়ে ঢুকে পড়লো সেই হাসপাতালটির ভিতরে। প্রথমে কিছুই হলো না, তারা রাত বেরোতেই ক্যামেরায় ধরা পড়লো অদ্ভুত ছায়া, কখনো করিডোরে রোগীদের ছোটাছুটি, কখনো আবার পোড়া নার্সদের মুখের ছবি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন থিয়েটারে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে অনেক রকমের চিৎকার চেঁচামেচি আসতেছে। হঠাৎ করে তাদের একদম চিৎকার করে উঠলো, আমাকে বাঁচাও, কেউ আমার হাত ধরে টানছে। বাকি সাংবাদিকরা ছুটে গিয়ে দেখলো ওর শরীর মেঝের নিচে টেনে নেওয়া হচ্ছে। তারপর দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সবাই মারিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করলো কিন্তু বের হতে পারলো না। ভিতর থেকে তখন শোনা যাচ্ছিল অপারেশন থিয়েটারের আলো জ্বেলে উঠেছে, যন্ত্রপাতি চলছে, আর এক ভয়ঙ্কর ডাক্তার গভীর গলায় বলছে পরবর্তী রোগী প্রস্তুত করো। তো দর্শক, গল্পটি ছিল এতটুকুই। আসলে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো জানাবেন, কারণ আপনারা সকলেই জানেন যে আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক বেশি পছন্দনীয় এবং আমরা কিন্তু চাই সবসময় আপনারা আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো আমাদের কাছে করবেন এবং আমাদের কাছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন, কারণ আমরা কিন্তু আপনাদের গল্পগুলো বাছাই করে সেই গল্পগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সে জিমেল বা ফেসবুক পেজে আপনারা চাইলেই আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো দর্শক, আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আবারও কালকের এপিসোডে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের সমস্ত মানুষদেরকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।